বিলুপ্তি বা এক্সটিংশন শব্দটা শুনলে কেমন একটা শেষ শেষ ব্যাপার মনে হয়, তাই না? যেন একটা কেস ফাইল যেটা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে, যেখানে সাক্ষী, প্রমাণ, শিকারী, শিকার সবাই সময়ের সঙ্গে হারিয়ে গেছে। গল্পটা যেন এখানেই শেষ। কিন্তু সত্যিই কি তাই? এই যে ফুটেজটা দেখছেন, সাদা কালো কেমন কাপা কাপা একটা ছবি, খাঁচার ভেতরে অস্থিরভাবে পায়চারি করছে শেষ তাসমানিয়ান টাইগার, যার আরেক নাম থাইলাসিন। ওর চোখের দিকে তাকালে মনে হয় একটা গোটা প্রজাতি যেন একা হয়ে গেছে। ওর একাকিত্ব আর যন্ত্রণাটা যেন ফুটে উঠছে। ও হয়তো জানত না ওর মৃত্যুর সঙ্গেই একটা আস্ত পৃথিবীর ইতি টানা হবে। শেষ হয়ে যাবে লক্ষ লক্ষ বছরের বিবর্তনের এক অবিশ্বাস্য অধ্যায়। কিন্তু কি হবে যদি এই গল্পটা এখানেই শেষ না হয়? কি হবে যদি বহু বছর পর একদল বিজ্ঞানী এসে এই ধুলো মাখা বন্ধ হয়ে যাওয়া কেস ফাইলটা আবার খোলে? যদি আধুনিক প্রযুক্তি মৃতকে ফিরিয়ে আনার এই অসম্ভব স্বপ্নটাকে সত্যি করার দিকে এক পা এগোয়? তো চলুন খুলেই ফেলা যাক এই ঠান্ডা হয়ে যাওয়া কেস ফাইলটা। আমাদের ভিকটিমের নাম থাইলাসিন। একসময় তাসমানিয়ার জঙ্গলে ওর ছিল একছত্র রাজত্ব। দিনের বেলা গুহায় থাকত আর রাত নামলেই শিকারে বেরোত। কিন্তু তারপর ইউরোপ থেকে মানুষ এলো, আর তখনই এই প্রজাতির বিরুদ্ধে শুরু হলো এক ঠান্ডা মাথার ষড়যন্ত্র। এই মামলার প্রমাণগুলো কিন্তু একদম পরিষ্কার। যারা নতুন বসতি স্থাপন করতে এসেছিল, তারা এই লাজুক প্রাণীটাকে তাদের ভেড়ার পালের জন্য একটা বড় বিপদ বলে মনে করত। ওরা ভাবত এটা একটা ভয়ঙ্কর দানব, নেকড়ে বা বাঘের মতো। আর সেই ভয় থেকেই শুরু হলো এক পরিকল্পিত নিধনযজ্ঞ। শুধু তাই না, সরকারও এই অপরাধে সরাসরি জড়িত ছিল। 1888 থেকে 1909 সাল পর্যন্ত প্রত্যেকটা থাইলাসিনের মাথার জন্য রীতিমতো পুরস্কার ঘোষণা করা হয়। সরকারি হিসেব অনুসারে প্রায় 2000-এরও বেশি থাইলাসিনকে এভাবে মেরে ফেলা হয়। তার সাথে যোগ করুন জঙ্গল কেটে ফেলা আর ছড়িয়ে পড়া মহামারী। সব মিলিয়ে ওদের ধ্বংসটা ছিল শুধু সময়ের অপেক্ষা। এই টাইমলাইনটা দেখলে না কেমন একটা কষ্ট হয়। এটা আসলে অবহেলার এক মর্মান্তিক দলিল। 1930 সালে একজন কৃষক বনো পরিবেশে শেষ থাইলাসিনটাকে গুলি করে মারে। তার ঠিক 6 বছর পর, যখন প্রজাতিটা প্রায় নিশ্চিহ্ন, তখন সরকারের হুঁশ ফেরে। 1936 সালের জুলাই মাসে এদের সুরক্ষিত প্রাণী হিসাবে ঘোষণা করা হয়। কিন্তু এই ঘোষণাটা আসতে বড্ড দেরি হয়ে গিয়েছিল। ঠিক তার মাত্র 59 দিন পর, জাস্ট 59 দিন পর, হোবার্ট চিড়িয়াখানায় শেষ প্রাণীটাও মারা গেল প্রচণ্ড অবহেলার ঠান্ডার কারণে। পড়ে রইল শুধু একরাশ আফসোস। কেসটা তো ঠান্ডা হয়েই গিয়েছিল, প্রায় 100 বছর কেটে গেছে। কিন্তু তারপর এন্ট্রি হলো এক নতুন গোয়েন্দা দলের, মানে বিজ্ঞানীদের। আর তাদের হাতে ছিল এমন সব বিপ্লবী ফরেন্সিক টুলস যা দিয়ে বিলুপ্তির নিয়মগুলোকেই চ্যালেঞ্জ জানানো সম্ভব। তো এই রহস্য সমাধানের জন্য বিজ্ঞানীদের হাতে মূলত দুটো রাস্তা আছে। প্রথমটা হলো ক্রিসপার, মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ব্যাপারটা অনেকটা ছেঁড়া ফাটা একটা পুরনো বইকে খুব যত্ন করে সারাই করার মতো। বিজ্ঞানীরা বিলুপ্ত প্রাণীর সবচেয়ে কাছের কোনো আত্মীয় ডিএনএ নিয়ে সেখানে বিলুপ্ত প্রাণীটির কিছু বিশেষ বৈশিষ্ট্য যোগ করে দেন। যেমন ধরুন, এশীয় হাতির ডিএনএতে ম্যামথের ঠান্ডা সহ্য করার জিন জুড়ে দেওয়া। আর দ্বিতীয় রাস্তাটা হলো ক্লোনিং। এটা আরও সরাসরি একটা ব্যাপার, অনেকটা ফটোকপি করার মতো। যদি কোনোভাবে বিলুপ্ত প্রাণীটার একটাও অক্ষত কোষ পাওয়া যায়, তাহলে তার নিউক্লিয়াস ব্যবহার করে হুবহু তারই একটা জেনেটিক কপি তৈরি করা যেতে পারে। কিন্তু ক্লোনিংয়ের রাস্তাটা সত্যি বলতে কাঁটায় ভরা। এটা একটা নিরাবেদ সূক্ষ্ম অপারেশনের মতো, যেখানে ছোট্ট একটা ভুলেই সব শেষ হয়ে যেতে পারে। প্রথম আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হল বিলুপ্ত প্রাণীটার একটাও অক্ষত কোষ খুঁজে বের করা। এটা প্রায় খড়ের গাদায় সূচ খোঁজার মতো একটা ব্যাপার। যদি ভাগ্যক্রমে সেটা পাওয়াও যায়, তারপর সেই কোষ থেকে জেনেটিক ব্লুপ্রিন্টটা বের করে তার কোনো নিকটাত্মীয় ডিম্বাণুতে বসাতে হয়। এরপর সেই নতুন ভ্রূণটাকে একটা সারোগেট মায়ের গর্ভে স্থাপন করতে হয়। পুরো প্রক্রিয়াটা ভীষণ জটিল, আর এতে ব্যর্থ হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। শুধু পুরনো কেস নয়, এই টেকনোলজিগুলো দিয়ে এখন একটা চলমান ট্র্যাজেডি থামানোর চেষ্টা চলছে। এটা আর সায়েন্স ফিকশন নয়, এটা একেবারে রিয়েল লাইফ। একটা প্রজাতিকে বাঁচানোর জন্য সময়ের বিরুদ্ধে এক মরিয়া লড়াই। 2, শুধু 2। গোটা পৃথিবীতে এখন মাত্র 2 জন নর্দার্ন হোয়াইট রাইনো বেঁচে আছে, নাজিন আর ফাতু, মা আর মেয়ে। ভাবা যায়, একটা গোটা প্রজাতির অস্তিত্ব এখন শুধু ওদের দুজনের ওপর নির্ভর করে টিকে আছে।
কিন্তু এখানেই আসল সমস্যাটা। এই প্রজাতির শেষ পুরুষ গন্ডারটা সুডান 2018 সালেই মারা গেছে, আর নাজিন বা ফাতু কেউই এখন আর শারীরিকভাবে বাচ্চা ধারণ করতে পারে না। মানে স্বাভাবিকভাবে ওদের বংশকে বাঁচানোর আর কোনো রাস্তাই খোলা নেই। বিলুপ্তি যেন একেবারে দরজায় কড়া নাড়ছে। কিন্তু এখানেই এন্ট্রি হয় বায়ো রেস্কিউ মিশনের বিজ্ঞানীদের। বলা যেতে পারে এরাই এই গল্পের আসল হিরো। প্ল্যানটা শুনলে মনে হবে কোনো সিনেমার গল্প। ওরা ফাতুর শরীর থেকে ডিম্বাণু সংগ্রহ করে, তারপর বহু বছর আগে মারা যাওয়া পুরুষ গন্ডারদের জমিয়ে রাখা শুক্রাণু দিয়ে নিষিক্ত করছে। এরপর সেই ভ্রূণটাকে তাদেরই এক নিকটাত্মীয় সাউদার্ন হোয়াইট রাইনোর গর্ভে স্থাপন করার চেষ্টা চলছে। সফলও হয়েছিলেন একবার, কিন্তু ভাগ্য সহায় ছিল না। স্যারোগেট মাটি একটা ইনফেকশনে মারা যায়, আর তার সাথে হারিয়ে যায় বহু প্রতীক্ষিত সেই ভ্রূণটিও। ধাক্কাটা বিশাল ছিল, কিন্তু এই বিজ্ঞানীরা হার মানার পাত্র নন। তাদের দৌড় এখনও থামেনি। আচ্ছা, রাইনোদের কথা তো হলো, এবার চলুন আবার থাইলাসিনের সেই পুরনো কেস ফাইলটায় ফেরা যাক। এদের ক্ষেত্রে সমস্যাটা কিন্তু একেবারেই অন্যরকম। এটা সময়ের বিরুদ্ধে দৌড় নয়, বরং আকারের এক অবিশ্বাস্য গোলক ধাঁধা। প্রবলেমটা হলো থাইলাসিনের সবচেয়ে কাছের বেঁচে থাকা আত্মীয় হল ফ্যাট টেইলড ডানাট, মানে একটা ছোট্ট ইঁদুরের মতো দেখতে প্রাণী। এখন প্রশ্ন হলো, একটা পুচকি ইঁদুর কি করে একটা বাঘের জন্ম দেবে? ব্যাপারটা কেমন সায়েন্স ফিকশনের মতো লাগছে না? কিন্তু এই অসম্ভব দেখতে ধাঁধার সমাধানটাও কিন্তু প্রকৃতি নিজেই দিয়ে রেখেছে। ব্যাপারটা লুকিয়ে আছে মার্সুপিয়াল বা ক্যাঙ্গারু গোত্রীয় প্রাণীদের একটা অদ্ভুত বৈশিষ্ট্যের মধ্যে। জন্মের সময় সব মার্সুপিয়াল বাচ্চা, সে ক্যাঙ্গারু হোক বা থাইলাসিন, চালের দানার চেয়েও ছোট হয়। তার মানে থিওরিটিক্যালি একটা ছোট্ট ডানাটো একটা থাইলাসিন বাচ্চাকে জন্ম দিতে পারবে। এরপর সেই জিউর শাবকটা মায়ের থলিতে গিয়ে আশ্রয় নেবে, আর সেখানেই ধীরে ধীরে বড় হবে। প্রকৃতির এই অদ্ভুত নিয়মটাই যেন এই কেসের সবচেয়ে বড় ক্লু। এই সব সায়েন্স, টেকনোলজি, এসব তো দারুণ ব্যাপার, কিন্তু একটা বড় প্রশ্ন তো থেকেই যায়। প্রশ্নটা হলো কেন? আমরা কেন মৃতদের ফিরিয়ে আনার জন্য এত চেষ্টা করছি? এর পেছনের আসল উদ্দেশ্যটা কি? এর উত্তরটা বুঝতে হলে আমাদের কিস্টোন স্পিসিস নামের একটা কনসেপ্ট বুঝতে হবে। ব্যাপারটা অনেকটা একটা আর্চ বা খিলানের মতো। একটা মাত্র পাথর পুরো জিনিসটাকে ভরে রাখে। ওই পাথরটা সরিয়ে নিলেই যেমন পুরো আর্চটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, ঠিক তেমনি একটা ইকোসিস্টেম থেকে একটা কিস্টোন স্পিসিস হারিয়ে গেলে পুরো সিস্টেমটাই কোল্যাপস করে। আসলে আমরা এই প্রাণীগুলোকে শুধু ফিরিয়ে আনতে চাইছি না, আমরা তাদের কাজগুলোকে ফিরিয়ে আনতে চাইছি। যেমন থাইলাসিন, ও ছিল তাসমানিয়ার জঙ্গলের রাজা, শীর্ষ শিকারী। ও চলে যাওয়ার পর ওয়ালাবিদের সংখ্যা বেড়ে গেল, তাসমানিয়ান ডেভিলদের মধ্যে ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়ল, মানে পুরো ইকোসিস্টেমের ভারসাম্যই নষ্ট হয়ে গেছে। আবার ম্যামাথের কথা ভাবুন, ওরা যখন বিশাল ঘাস জমিতে চড়ে বেড়াত, ওদের পায়ের চাপে মাটি ঠান্ডা থাকত, যা পার্মাফ্রস্টকে গলতে দিত না। আর পার্মাফ্রস্ট না গলা মানে লক্ষ লক্ষ টন কার্বন বাতাসে মিশে যাওয়া থেকে আটকে থাকত। সুতরাং এদের ফিরিয়ে আনাটা শুধু অতীতকে বাঁচানো নয়, আমাদের বর্তমান আর ভবিষ্যৎকেও সুরক্ষিত করার একটা চেষ্টা। কিন্তু সবকিছুরই তো একটা উল্টো দিক থাকে, তাই না? এই ডি-এক্সটিংশন প্রজেক্টগুলোতে যে পরিমাণ টাকা খরচ হয় তা কিন্তু অনেক। সমালোচকরা বলেন, একটা বিলুপ্ত প্রজাতিকে ফিরিয়ে আনার পেছনে কোটি কোটি টাকা খরচ না করে এই একই টাকা দিয়ে তো এখন বিপদে থাকা হাজার হাজার প্রজাতিকে বাঁচানো যেত। এটা কি তাহলে এক ধরনের বিলাসিতা নয়? আর একটা বড় ভয় আছে, সেটা হলো আমাদের মানসিকতার। যদি আমরা জেনে যাই যে কোনো প্রজাতি বিলুপ্ত হয়ে গেলেও বিজ্ঞান দিয়ে তাকে ফিরিয়ে আনা সম্ভব, তাহলে কি আমরা আজকের প্রজাতিগুলোকে বাঁচানোর ব্যাপারে আরও গাছাড়া হয়ে যাব না? ডি-এক্সটিংশন কি আমাদের জন্য এক ধরনের সেফটি নেট হয়ে উঠবে, যা আসলে আমাদের আরও বেশি দায়িত্বজ্ঞানহীন করে তুলবে? কিন্তু কি হবে যদি এই পুরো বিতর্কের ফোকাসটাই আমরা বদলে দিই? যদি এর আসল উদ্দেশ্য মৃতদের জাগানো না হয়, বরং জীবিতদের বাঁচানো হয়? আর এখানেই আসছে গল্পের সবচেয়ে বড় টুইস্ট। এই যে পুরনো কেস সলভ করতে গিয়ে যেসব টুলস তৈরি হয়েছে, সেগুলো এখন ব্যবহার হচ্ছে জেনেটিক রেস্কিউ মিশনে। মানে যারা এখনও বেঁচে আছে কিন্তু বিলুপ্তির খুব কাছাকাছি, তাদের বাঁচানোর জন্য এই প্রযুক্তি এক নতুন আশার আলো হয়ে উঠেছে। একটা উদাহরণ দিই, ব্ল্যাক ফুটেড ফ্যারেট। এদেরকে বিলুপ্তির হাত থেকে বাঁচানো তো গেছে, কিন্তু সমস্যা হলো এখন যে কটা বেঁচে আছে তারা সবাই বলতে গেলে ফার্স্ট কাজিন।
ওদের মধ্যে কোনো জেনেটিক বৈচিত্র্যই নেই, ফলে একটা সাধারণ রোগও পুরো প্রজাতিটাকে শেষ করে দিতে পারে। কিন্তু এখন বিজ্ঞানীরা কি করছেন জানেন? মিউজিয়ামে রাখা পুরনো নমুনা থেকে ডিএনএ নিয়ে এদের মধ্যে নতুন জিন ঢুকিয়ে দিচ্ছেন, মানে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে তুলছেন। তো ব্যাপারটা এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যে বিলুপ্তির নিয়মগুলো নতুন করে লেখার ক্ষমতা আমাদের হাতে চলে এসেছে। আমরা চাইলে অতীতের ভুল শুধরে নিতে পারি, আবার নতুন ভুলও করতে পারি। তাই প্রশ্নটা আর পারি কি পারি না নয়, আসল প্রশ্ন হলো এই অমন ক্ষমতাটা নিয়ে আমরা কি করব? আমাদের কি এটা করা উচিত? এই মামলার ফাইনাল রায়টা কিন্তু আমাদের সবাইকেই দিতে হবে।